আমি ডিভোর্স চাই। কথাটা শুনে টিপ বসা থেকে দাঁড়িয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 5 মাসের সন্তান সম্ভবাসে। পেটটা অনেকটাই বড় হয়ে গেছে। পা দুটো ফুলে গেছে। এখনো খেতে গেলে বমি হয়। হিমান্তের কথাটা শুনেই বুকের ভেতর মোড়র দিয়ে উঠল টিপের। 2 বছরের সংসার তার ভালোবাসায় মোড়া ছিল এতদিন। দীর্ঘ 3 বছর রিলেশন করে পালিয়ে এসেছে হিমান্তের সাথে। বাবা জানতে পেরে কষ্ট পেয়েছে। বাবা তো স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছেন। মা বারবার অভিশাপ দিচ্ছিলেন, কেন হতভাগী তোকে পেটে ধরেছিলাম। ছোট বোনটাকে স্কুলে যেতে দেয়নি সেদিনের পর থেকে, বয়স হলেই নাকি বিয়ে দিয়ে দিবে। সবকিছুই তো জানে হিমান্ত। পৃথিবীতে আয়ন বলতে হিমান্ত ছাড়া আর কেউ নেই টিপের। টিপ হিমান্তের মুখের দিকে তাকালে হিমান্তা চোখ নামিয়ে নেয়। জোর করে সবকিছু হলেও সংসার করা যায় না টিপ। আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। আমার অফিসের তৃণা নামের মেয়েটা। ও আমাকে যতটা বোঝে তুমি তার 10 ভাগের 1 ভাগও বোঝো না। ভেবে দেখেছি আমি ওর সাথেই ভালো থাকব। তোমার টাকার কথা ভাবতে হবে না, মাস গেলে ভরণ পোষণের টাকা পেয়ে যাবে। আর 6 মাস পরেই আমাদের ডিভোর্স হবে, ততদিন আমি তোমার সাথে একসাথে কাটাতে পারব না। তুমি গেস্টরুমে চলে যেও। অন্যদিকে তাকিয়ে কথাটা বলে হিমান্ত বাইরে চলে গেল। টিপ চুপ করে তাকিয়ে আছে। এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব বুঝতে পারছে না মেয়েটা কেন এমন করছে হিমান্ত। এতদিন প্রতিটা সেকেন্ড হিমান্ত খেয়াল রাখত টিপের। ওর ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চেষ্টা করত। ও না খেলে হিমান্তও খেত না। টিপ কান্না করলে হিমান্তের বুকে ব্যথা অনুভব করত। তাহলে কি এসব মিথ্যে ছিল? কেন কেন জীবনটা 1 সেকেন্ডের মধ্যেই এমন অলটপালট হয়ে গেল? কোনোদিন হেমন্ত বলেনি তো যে সে বিরক্ত আমার প্রতি। টিপ মুচকি হেসে বলল, হিমান্ত বুঝেছি, তুমি আমার সাথে মজা করছো। পরীক্ষা নিতে চাইছে আমার, তাই না? কাজ হবে না হিমান্ত বাবু, তোমাকে আমি ভালো করেই চিনি। জোরে জোরে হেসে চোখের পানি মুছে নিল টিপ। এক মুহূর্তেই ভয় পেয়ে গেছিল। সন্দেহ সবথেকে খারাপ জিনিস, একবার মনে ঢুকে গেলে খুব জ্বালাতন করে। টিপ নিজের মাথায় ছোট একটা বাড়ি দিয়ে হেসে দিল। হিমান্তটা যে কি এমন মজা কেউ করে? টিপ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামল। রাত হয়েছে অনেক। এ সময় কেউ মজা করতে পারে ভেবেই রাগ লাগছে টিপের। এখনো রাতের খাবারটা খাওয়া হয়নি। অন্যদিন হলে হিমান্ত টিপকে নিচে নামতে দিত না। আজ কি হলো হঠাৎ কে জানে। টিপ নিচের সিঁড়িতে নেমে বসে পড়ল। বড্ড কষ্ট হয়ে গেছে এতটুকু নামতেই। কই গেল হিমান্ত? আবার চারিদিক খুঁজে দেখে হিমান্ত কোথা থেকে যেন এসেছে। এসেই টিপকে দেখে রেগে আগুন হয়ে গেল। এখনো গেস্টরুমে যাওনি কেন? কথা বললে গায়ে লাগে না? এক কথা 2 বার বলা পছন্দ করি না আমি, জোরে চিল্লিয়ে বলল হিমান্ত। টিপ ভয় পেয়ে পিছিয়ে গেল। হিমান্তর এই রূপটা কোনোদিন দেখেনি। আজ কেন যেন হিমান্তকে খুব অচেনা লাগছে তার। টিপ, হিমান্ত তুমি মজা করছো তাই না বলো? আমার খুব খিদে পেয়েছে, চলো না একটু খাইয়ে দেবে। হিমান্ত, এক থাপড়ে গালে 5 আঙুলের দাগ বসিয়ে দেব। আর দ্বিতীয়বার আমার সামনে আসবে না, ঘ্যান ঘ্যান শুনতে চাই না। খিদে পেলে খেয়ে নাও। সরো সামনে থেকে। টিপকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল হিমান্ত। একটুর জন্য টিপ সিঁড়ির উপর পড়ে যায়নি। পড়তে পড়তে বেঁচে গেছে টিপ। বুকটা ধুক করে উঠল। গলা ধরে আসছে ওর। গায়ের সমস্ত শক্তি নির্জীব হয়ে গেছে। টিপ সিঁড়িতে বসে পড়ল।
এটা কি দেখছে বুঝে উঠতে পারছে না টিপ। কখনো কখনো আমাদের কল্পনার বাইরেও কিছু ঘটে যা আমাদের মন মানতে চায় না, আর আমরা সেটাকে বয়ে নিয়ে চলতে চলতে হাঁপিয়ে উঠি। টিপ জগ থেকে গ্লাসে পানি নিয়ে এক ঢোকে খেয়ে নিল। তারপর আস্তে আস্তে সোফার কাছে গিয়ে বসে পড়ল। চোখ যে আর মানছে না, কি করবে এখন টিপ? মরেও যেতে পারবে না যে, কারণ তার মধ্যে বেড়ে উঠছে আরও একটি প্রাণ। তাকে মারার অধিকার যে টিপের নিজেরও নেই। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল টিপ। কাঁদতে কাঁদতে টিপ ঘুমিয়ে পড়ে হিমান্ত রুমের মধ্যে পায়চারি করছে, শুয়ে বসে কোনোভাবেই যে শান্তি পাচ্ছে না। কালকেও এমন সময় নিজে হাতে টিপকে খাইয়ে দিয়েছিল, তারপর টিপের মাথা নিজের বুকে রেখে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়েছিল দুজনে। আজ এক রাতেই কেমন সবকিছু উল্টপালট হয়ে গেল সব। কোথায় এর শেষ? ভেবে পাচ্ছে না হিমান্ত, রাগে মাথার রগ ফুলে উঠছে তার। সজোরে দেয়ালে একটা ঘুষি দিল হিমান্ত। দরদর করে হাত কেটে রক্ত পড়ছে। হিমান্ত রাগে পাশে থাকা ফুলদানিটা আছাড় দিল, ভেঙ্গে গুড়িয়ে গেল ফুলদানিটাও। এবার সব ইচ্ছেমতো লাথি মেরে ভাঙতে শুরু করল। মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে চারিদিক। হিমান্ত ফ্লোরে বসে জোরে একটা চিৎকার দিল। কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? দুহাতে মাথা চেপে ধরে। আমি কেন সহ্য করতে পারছি না টিপ? কেন তুমি আমার সাথে ছলনা করলে টিপ? আমি পারবো না তোমার সাথে এক ছাদের নিচে থাকতে। আই হেট ইউ টিপ। এতদিন আমার ভালোটা দেখেছ, এখন আমার খারাপটা দেখবে। হা হা হা, মিসেস হিমান্ত, বি রেডি ফর ইয়োর পানিশমেন্ট। হা হা হা। চিৎকার শুনে টিপ ধরফরিয়ে ওঠে। উপরে ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে। আজ হিমান্তকে চিনতে পারছে না টিপ। টিপ ভাঙচুরের শব্দে ভয় পায় বলে যে হিমান্ত কোনোদিন একটা ছোট বাসন ফেলার শব্দও করত না, আর পুরো ফ্লোরে কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে অসতর্কভাবে পড়ে গেলেও শব্দ না হয়। সেই হিমান্ত আজ পুরো রুমটাকে গুড়িয়ে দিচ্ছে। টিপের বুক কাঁপুনি শুরু হল, তবুও আস্তে আস্তে পেটে হাত রেখে একটা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠল। 3টা সিঁড়ি বেয়ে ওঠার পর হাঁপিয়ে গেছে টিপ। মাথা ঘুরাচ্ছে আবারও। টিপের পুরো শরীরে একটুও শক্তি নেই যে উপরে উঠবে। 5 মাস প্রেগনেন্সিতে এত সমস্যা হওয়ার কথা নয়। 8-9 মাসের সময় কষ্ট হয়, কিন্তু টিপের এখনই অনেক খারাপ কন্ডিশন। ডাক্তার বলেছে প্রপার সেবা নিতে। সিঁড়ি বেয়ে ওঠা একদমই নিষেধ, এজন্য এতদিন হিমান্ত টিপকে কোলে তুলে উপরে উঠাত, আবার কোলে করে নিচে নিয়ে আসত, যাতে টিপের কষ্ট না হয়। বাড়িতে মেইড রাখা আছে, টিপের সব কাজ তারা করে দেয়। টিপের প্রচুর পানির পিপাসা লাগল। এই অবস্থায় উঠে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়, তবুও চেষ্টা করল। কিন্তু এক চুলও নড়তে পারল না টিপ। আবার বসে পড়ল সেখানেই। মুহূর্তেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হল টিপের। কখন যে সেন্সলেস হয়ে গেল টেরই পেল না টিপ। হিমান্ত ফ্লোরেই পড়ে রইল সারা রাত। সকাল হয়ে গেছে, আরও একটি নতুন সকাল নেমে এলো টিপ আর হিমান্তর জীবনে। সম্পূর্ণ নতুন সকাল। সেই সকাল কোনো সুখ বয়ে আনেনি, এনেছে একরাশ কষ্টের ধুধু অন্ধকার, যে আধার গ্রাস করেছে দুটি প্রাণকে। কি হবে এই দুটি মানুষের জীবনের পরের দিনগুলো? নিয়তি কখন কাকে কোথায় এনে ফেলে কেউ জানে না। কল্পনার বাইরের জগতে আমরা সবাই বোকা। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল হিমান্তের। উঠে নিজেকে ফ্লোরে আবিষ্কার করল। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে হঠাৎ উঠে দাঁড়াল। টিপ পপ। টিপ, কই তুমি টিপ? টিপ,
ডাকাডাকি শুরু করে দিল হিমান্ত। তারপর আবার চুপ হয়ে গেল। হাতে এখনো রক্ত শুকিয়ে আছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল হিমান্ত। হঠাৎ ফোন বেজে উঠল হিমান্তর। হ্যালো। টাইম 10 মিনিটস। আই উইশ 1 সেকেন্ড লেট যেন না হয়। বাই। ওকে, আমি আসছি। রেডি হয়ে হিমান্ত সিঁড়ি দিয়ে নিচে নামল। চেয়ে দেখে টিপ সিঁড়ির উপর পড়ে আছে। টিপের মুখের দিকে তাকিয়ে আছে হিমান্ত। মুখে গলায় নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। পেটটা অনেকখানি ফুলে গেছে, কপালের চুলগুলো এলোমেলো হয়ে ঢেকে আছে। হিমান্ত একটু নুয়ে টিপের কপাল থেকে চুলগুলো আলতো করে সরিয়ে দিল। চোখের পাতা দুটো ফুলে আছে, মনে হয় সারারাত কাঁদছে মেয়েটা। আই এম সরি টিপ, বাট এটাই তোমার প্রাপ্য। হিমান্ত উঠে দাঁড়িয়ে পড়ে, তারপর টিপের গায়ের উপর থেকে ডিঙ্গিয়ে নিচের সিঁড়িতে নেমে পিছনে তাকায়। কিছু একটা পিছুটান তাকে বারবার আটকে দিচ্ছে। সে এক পা সামনে দেয় তো দুই পা পিছনে দেয়। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বাইরে চলে গেল। সকাল 8টা বাজে। টিপের ঘুম ভাঙ্গে। আড়মোড়া দিতেই ধূপ করে নিচের সিঁড়িতে পড়ে যায় টিপ। আহ করে শব্দ করে ওঠে। তাকিয়ে দেখে ও এখনো সিঁড়ির নিচেই পড়ে আছে। মাথাটা কেমন ভার লাগে। চোখে ঝাপসা দেখে টিপ। এমন সময় রিসা, কাজের মেয়ে, ছুটে আসে। আপনি তুমি এখানে পড়ে আছো কেন? ঈষৎ কতখানি কেটে গেছে, আমার আজকে একটু আসতে দেরি হয়েছে। ওঠো আগে তুমি, কি হয়েছে তোমার? কেমন ধারা মেয়ে তুমি, নিজের একটু যত্নও নাও না। রিসা টিপকে এতগুলা কথা শুনিয়ে দিল, তবুও টিপ প্রত্যুত্তরে কোনো জবাব দেয়নি। টিপকে ধরে উঠিয়ে চেয়ারে বসিয়ে দিল। তারপর এক গ্লাস পানি দিল টিপকে। টিপ ঢকঢক করে পানিটা খেয়ে নিল। কাল রাতের কথা মনে হতেই চোখ থেকে আপন মনে পানি পড়তে শুরু করল। কি হয়ে গেল তার জীবনে? এক রাতের মাঝেই সবকিছু ভেঙ্গে তছনছ হয়ে গেল। বিধাতা কেন তার কপালে এমনটা লিখে রেখেছেন জানা নেই। রিসা, আপনি এখন বলেন কি হয়েছিল আপনার? এ অবস্থা কি করে হলো? আর ভাইজান কই? ভাইজান বলতেই মনে পড়ল হিমান্তর কথা। উঠে পড়ল টিপ। রিসা, আরে কই যাও আপনি? টিপ, রিসা আমাকে একটু আমার রুমে দিয়ে আয়, অনেক খারাপ লাগছে। রুমের কথা বলতেই টিপের কথাটা মনে পড়ল, ওর রুম তো এখন গেস্ট রুম। ততক্ষণে রিসা টিপকে ধরে সিঁড়ির কাছ অবধি নিয়ে গেছে। রিসা শোন। হ্যাঁ বলো আপনি। আমাকে গেস্টরুমে দিয়ে আয়, আমি এখন একটু ঘুমাতে চাই। রিসা, কেন আপনি তুমি গেস্টরুমে কেন ঘুমোবে? চলো তোমার রুমে দিয়ে আসি। টিপ, না শোন রিসা, যা বলছি তাই কর। রিসা, আমি তোমার কোনো কথা শুনছি না, সেখানে তোমার ঘুম আসবে না। আর নিজের রুম ছেড়ে গেস্টরুমে কেন ঘুমোবে? নিজের জিনিস দেখলেও একটা অন্যরকম শান্তি লাগে। টিপ ও আর কিছু বলল না, বললেও রিসা শুনত না। মেয়েটা অনেক ভালো, ওর অনেক খেয়াল রাখে। কিন্তু নিজের জিনিস যে আর আমার নিজের নেই সেটা কি ও জানে? মুচকি হাসলাম। কিভাবে জানবে? আমিও কি জানতাম নাকি হিমান্ত মুহূর্তেই এমন পাল্টে যাবে? চোখ ঝাপসা হয়ে আসে, হাত দিয়ে চোখের পানিটা মুছে নিই। রিসা, আপনি তুমি কাঁদছ কেন? টিপ, কি যে বলো রিসা, আমার চোখে কি যেন হয়েছে, ব্যথা করছে আর পানি পড়ছে। রিসা, আপনি, আমি বুঝি কোনটা চোখের পানি আর কোনটা ব্যথার পানি। টিপ, রিসার কথায় চোখ থেকে টুপ করে পানি পড়ে গেল। রিসাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আমার যে আপন বলতে কেউ নেই রিসা, ও ছাড়া আমার কেউ নেই। সবার সাথে সম্পর্ক নষ্ট করেছি। এখন আমি কার কাছে যাব বলতে পারিস?
রিসা চোখের পানি মুছে দিয়ে বলছে, আপনি ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমিও সেই আশায় বুক বেঁধেছি, সব একদিন ঠিক হয়ে যাবে। আমার এত বছরের সাজানো সংসার এক মুহূর্তেই বালির মতো উড়ে গেল। রিসা আমাকে ধরে রুমে নিয়ে গেল। রুমে ঢুকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি, সমস্ত রুমটা এলোমেলো হয়ে আছে। আমি সামনে পা বাড়াতেই ছোট একটা কাচের টুকরো পায়ে গেঁথে গেল। রিসা, আপনি কি করছেন? সামনে কাচ দেখছ না? কই লাগছে দেখি, বসো এখানে। টিপ, ছাড়ো রিসা, কিছু হয়নি আমার। রিসা, চুপ করে বসো, দেখছি আমি। টিপের পা থেকে কাচের টুকরোটা টেনে বের করল রিসা, দরদর করে রক্ত ঝরছে। টিপের সমস্ত শরীর ঘেমে একাকার। রাতে কিছু খাওয়া হয়নি, তারপরে যা হলো এত সব দেখে বড্ড ক্লান্ত টিপ। রিসা টিপের পায়ে ব্যান্ডেজ করে শুয়ে দেয়। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমেরা এসে ভর করে টিপের চোখে। টিপ ঘুমিয়ে পড়ে রিসা রুমটা পরিষ্কার করে রেখে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে হিমান্ত তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পার্কে চলে যায়। এত দেরি হলো যে বড়, 7 মিনিট 30 সেকেন্ড লেট। হিমান্ত, সরি প্লিজ, আমার উঠতে লেট হয়েছে, রাগ করো না, চলো কোথাও বসি। খেয়েছ? হিমান্ত, না, তুমি? না, চলো একসাথে ব্রেকফাস্ট করা যাবে। হিমান্ত, আচ্ছা চলো। মেয়েটি হিমান্তর হাত জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে। হিমান্ত চুপ করে ভাবে টিপকে কত কষ্ট দিয়েছে। কিন্তু কি করবে হিমান্ত ভেবেই পাচ্ছে না। যাই হোক, পরে দেখা যাবে যা হয়। মেয়েটা হিমান্তকে টেনে নিয়ে যায় আইসক্রিমের গাড়ির কাছে, বায়না ধরে আইসক্রিম খাওয়ার। হিমান্ত মেয়েটার মুখের দিকে তাকিয়ে চুপ মেরে যায়। টিপও আইসক্রিম অনেক পছন্দ করত। হিমান্ত চুপ হয়ে যায়। এই চলো না আইসক্রিম খাই। হিমিকা প্লিজ, এখন না, এখন একটু জরুরি কাজ আছে, অন্যদিন খাওয়াবো, চলো। না হিমান্ত, আমার এখনই চাই, জিদ করে বসে আছে। হিমান্তকে চুপ দেখে হিমিকা টেনে নিয়ে যায় ওকে। দুপুর হয়ে যায়, টিপ এখনো ঘুমুচ্ছে, হয়তো নির্ঘুম রাত কাটানোর জন্য এখন গভীর ঘুমে আচ্ছন্ন। হিমান্ত বাসায় এসে উপরে উঠে যায়, কাউকে দেখতে না পেয়ে রুমে ঢুকে। রুমে গিয়ে দেখে টিপ ঘুমিয়ে আছে, এটা দেখেই মাথা খারাপ হয়ে যায় হিমান্তর। কোমরের বেল্টটা একটানে খুলে ফেলে। তারপর কোমরের বেল্টটা একটানে খুলে নেয়। এখন কিছুদিন ধরে দুচোখে দেখতে পারে না টিপকে, আগের মতো ভালোবাসা নাই আর। কিভাবে এমন বদলে গেল হিমান্ত নিজেই নিজেকে ভেবে অবাক। বেল্টটা হাতে পেঁচিয়ে সামনে যায় টিপের। শার্টের বুতাম খুলে ফেলে, মেজাজটা বিগড়ে গেছে, যাকে দেখতেও এখন বিরক্ত লাগে। সারাদিন পর কাজ থেকে ফিরলে সেই যদি সামনে পড়ে রাগটা তো তার উপরেই যাবে। হিমান্ত টিপের মুখের দিকে তাকিয়ে আছে, মেয়েটা ঘুমুচ্ছে কিন্তু তবুও কপাল কুঁচকে আছে, একরাশ বিষণ্ণতার ছাপ তার মুখে স্পষ্ট ভেসে উঠছে। টিপের ঘুমন্ত মুখটা দেখে হিমান্তের রাগ কিছুটা কমে যায়। টিপের নাকের ডগায় বিন্দু ঘাম। হিমান্ত টিপের মাথার পাশে হাঁটু গেড়ে ফ্লোরে বসে এক নজরে তাকিয়ে থাকে টিপের দিকে। টিপের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হিমান্ত। টিপের শরীর থেকে একটা মিষ্টি স্মেল ভেসে আসছে, যে স্মেলটা এতদিন পাগল করে রাখত হিমান্তকে। পৃথিবীর সব পারফিউমকেও যেন হার মানায়। হিমান্ত টিপের কপালে আলতো করে একটা চুমু খায়। নিজের কাছে নিজেকেই বড্ড অপরাধী লাগছে, কিন্তু মনের যে কি হয়েছে, মনের সাথে যুদ্ধ করে আর কতদিনই বা চলা যায়। এক মন দুজনকে দেয়া যায় কিনা জানি না, তবে মনে হয় মন সবসময় একের উপরই ভালো লাগা স্থগিত রাখে না। যতদিনে তার আকাঙ্ক্ষার জিনিসটি হাতে না পায় ততদিন আগ্রহ থাকে, আর পেয়ে গেলে তার প্রতি আগের টান থাকে না। কিন্তু ভালোবাসাটা হয়তোবা ভিন্ন,
একজনের কাছে ভিন্ন ভিন্ন সংজ্ঞা। তবে ভালোবাসায় রাগ, অভিমান আসা ভালো, অবিশ্বাস নয়, কারণ একবার বিশ্বাস ভাঙলে আর জোড়া লাগানো যায় না। যে কোনো সম্পর্ককেই স্পেস দেয়া দরকার। মানুষকেও তেমনি। হিমান্তের এখন একটা স্পেস দরকার, কেননা সে নিজেই এখন এলোমেলো হয়ে আছে। হিমান্ত টিপের নাকে আলতো ছুঁয়ে ঘামটা মুছে দেয়। হঠাৎ মোবাইলে মেসেজ আসার শব্দ হয়। হিমান্ত ফোন নিয়ে বারান্দায় চলে যায়। হিম, তুমি কি টিপকে আমার কথা বলে দিয়েছ? হিমিকার মেসেজ পড়ে সাথে সাথে কল ব্যাক করে হিমান্ত। হ্যাঁ হিমি, বলো। হিমিকা, টিপকে তুমি আমার নাম বলে দিয়েছ? আরে না, বলেছি অফিসের ট্রিনার কথা। হিমিকা, তাহলে গুড, বললে ও সমস্যা করবে, তার থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরই বলবে কেমন? ওকে মাই ডিয়ার, বাই। হিমিকা, হিম, তুমি আমাকে ভুলে যাবে না তো? উহু, ভোলার কথা আসছে কেন? হিমিকা, জানি না কেন যেন ভয় লাগছে আমার। কাল কখন মিট করছো? এই তো বিকেল 5টায়। হিমিকা, ওকে রাখছি তাহলে। হিমান্ত কথা বলে এসে দেখে টিপ এখনো ঘুমিয়ে আছে। এতক্ষণ টলারেট করেছি আর না, এক টানে টিপকে উঠিয়ে বসায়। টিপ ঘুমের মধ্যে ধরফরিয়ে উঠে বসে। হিমান্ত, এত ঘুম কিসের? জোরে ধমক দিয়ে। তোকে না বলছি গেস্ট রুমে যাবি, আবার আমার বিছায় এসেছিস। এক সেকেন্ডও যেন দেখি না এখানে। হনহন করে চলে যায় ওয়াশরুমে। টিপের শরীর কাঁপছে ভয়। ঘুম থেকে কেউ এভাবে তোলে? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? টিপের আগের কথা মনে পড়ে যায়। হিমান্ত কত আদর করে ঘুম পাড়িয়ে দিত। এখন ওর ঘুমও সহ্য হচ্ছে না। টিপের বাবা মার কথা খুব মনে পড়ে। আসল ভালোবাসা যে সে ভুলে গেছে। যাকে বিশ্বাস করে এসেছিল সে তো তার সর্বস্ব কেড়ে নিয়েছে। কোনো মুখে কথা বলবে বাবা মার সাথে? চোখের পানি মুছে দেয়াল ধরে ধরে নিচে নামে। রিসা ওকে দেখেই দৌড়ে গিয়ে ধরে। আপুম্নি, তুমি একা একা নামতে গেলে কেন? আমাকে ডাকলেই পারতে। না রিসা, বাদ দাও, আমার খুব ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে, কিছু খেতে দাও আমায়। আরে আপুম্নি, তুমি কাল থেকে না খেয়ে আছো কি বলো? আসো তাড়াতাড়ি, আমি স্যুপ করেছি তোমার জন্য। আগে আমাকে পানি দে, আর তোর ভাইজান এসেছে, খেতে ডাক, আমাকে গেস্টরুমে রেখে আয়, খাবারটা ওখানেই দিয়ে আসবি। আপুম্নি, ছলো ছলো চোখে তাকায় টিপ। আপুম্নি মানুষটাকে এত ভালোবাসো? টিপ, এই প্রশ্নের কোনো উত্তর যে আজ আমার কাছে নেই রে রিসা। চল রুমে দিয়ে আয়। আপুম্নি, আমি বলি কি, তোমার আম্মা আব্বার সাথে একটু কথা বলে নাও, দেখবে তারা কিছু একটা করতে পারবে। মনটাও ভালো লাগবে। না রে রিসা, সেই মুখ কি আর আছে আমার? কথাগুলো গলায় জড়িয়ে আসে টিপের। দুনিয়াটা এখন জেলখানা মনে হচ্ছে। গেস্টরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেয়। তারপর বিছানায় বসে মোবাইল নিয়ে মায়ের নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ চুপ থেকে ডায়াল করার সাহস হয়ে ওঠে না, নাম্বারটি আবার কেটে দেয়। ভয় হয় যে কত অপরাধ করেছে, তাদের কত কষ্ট দিয়েছে। আবার মায়ের নাম্বারটা ডায়াল করে কলিংয়ে ক্লিক করে, হাত যে চলে না। রিং হবার আগেই সাথে সাথে কেটে দেয়। ভাগ্যিস কল যায়নি। ডাটা অন করে একটু ফেসবুকে যায় টিপ। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না। সংসার করে সংসারী হয়ে বন্ধুবান্ধব, ভাই বোন সব হারিয়েছি। 6 মাস আগে লাস্ট পোস্ট। সেদিন আমি আর হিমান্ত ঘুরতে গিয়েছিলাম কাজিনদের বাড়িতে। চট্টগ্রামে ওদের বাড়ি, আমরা অনেক মজার সময় কাটিয়েছি। হিমান্ত নতুন, তাই সবাই ওর অনেক আদর যত্ন করেছে। আমার সেই দিনগুলো কত রঙিন ছিল। ওখান থেকে আসার পরই হিমান্তের ব্যস্ততা বেড়ে যায়, আর আমার প্রতি ওর ভালোবাসাও কমতে থাকে।
আচ্ছা, ওর লাইফে কি কেউ এসেছে? যদি জানি এসেছে তাহলে আমি ওর জীবনের থেকে সরে আসব। চোখ যে আর বাঁধ মানে না, পুরো ওড়নাটা ভিজে চুপসে গেছে। আপুমনি, তুমি আবার কাঁদছ? আর কখনো কাঁদবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোর ভাইজান কি খেয়েছে? না, কার যেন কল আসছে, তাই খাওয়া ছেড়ে উঠে চলে গেছে। রাখো ভাইজানের কথা, এই স্যুপটা খাবে এখন। রাখো ওখানে। জানিস রিসা, আজ না বাবু কিক মারেনি, আমার অনেক চিন্তা হচ্ছে। বিকেলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? কি বলো? আচ্ছা, বিকেলে যাব। এখন তুমি এগুলো খেয়ে নাও আগে। জানিস রিসা, বাবুর জন্য আমি সুন্দর একটা জামা বানিয়েছি। আমার মন বলছে ও আমার মতোই মেয়ে হবে, আর তোমার ভাইজানের মুখের আদল পাবে। মানুষটাকে দেখে আমার খুব কষ্ট হয় আপুমনি, সে তোমার মতো একজনকে পেয়েও হারিয়ে ফেলল। কবে বুঝবে নিজের ভালোটা? আর তোমাদের সন্তানেরই বা কি হবে? কি আর হবে, আল্লাহ যা চাইবেন তাই হবে। রিসা কাজ করে টিপকে খাইয়ে চলে যায়। টিপ বসে আছে একা একা। আজ কতদিন পর একা খেলো, গলা দিয়ে খাবার নামতে চায় না। এমন দিন ছিল হিমান্তের হাতে না খেলে পেটই ভরত না। হিমান্ত ও জোর করে খাইয়ে দিত, বলতো এই পেটটা না আমার নয় ওর, এই শরীর মন সবর। আমিও ইচ্ছে করে কামড় দিতাম হাতে। মোবাইলের রিংটোনের শব্দে ভাবনার ঘোর কাটে টিপের। আননোন নাম্বারে কল আসে, রিসিভ করার আগেই কেটে যায়। টিপ ব্যাক করলেই বন্ধ বলতেছে। মাথা না ঘামিয়ে নিউজ ফিডে ঘেরাঘুরি করে টিপ। সবার কত কত মেসেজ। ঘুরতে ঘুরতে একটা ছবি ওর সামনে এসে পড়ে, বড্ড চেনা চেনা লাগছে, দুটি হাতের ছবি। টিপ মেয়েটার প্রোফাইলে গেলে দেখে একটা ছেলের বাম হাত জড়িয়ে ছবি তুলে পোস্ট করা, মুখ দেখা যায় না কারোই। ক্যাপশনে লেখা, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। জায়গাটা চেনা চেনা লাগছে। টিপ ভাবতে থাকে, কিছুক্ষণ আইডিতে ঘুরে, আর কিছুই পায়নি। হাত দুটি খুব পরিচিত লাগছে ওর কাছে। জায়গাটা চট্টগ্রাম, ওরা যেখানে ঘুরতে গিয়েছিল। মনে পড়ে টিপের, আরে এই জায়গায় তো আমরা বসেছিলাম, আমি আর হিমান্ত। হাজ সব স্মৃতি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আইডির ছবিটা ডাউনলোড করে। কেন যেন ছবিটা পরিচিত লাগছে, আর জায়গাটা ওদের ভালো লাগার মুহূর্ত কাটানো কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু মাথা থেকে বেরি হচ্ছে না ছবিটা কারা হতে পারে। মনে পড়ছে না কেন। উফ অফ। টিপ দ্রুত ওর ফোনের গ্যালারিতে চলে যায়। সেখানে ওদের সব তোলা পিক আছে। কেন যেন মনে হচ্ছে কোথাও কোনো বড় ধরনের গণ্ডগোল আছে। টিপ কিছু বুঝে উঠতেই পারছে না। কি চক্রান্ত চলছে ওর বিরুদ্ধে, আর হঠাৎ কেনই বা হিমান্ত ডিভোর্স চাইছে? এমন তো নয় কেউ ইচ্ছে করে আমাদের দূরে সরাতে চাইছে। টিপ ভাবতে পারছে না, মাথা হ্যাং করছে ওর। গ্যালারি খুঁজে হয়রান। সেই 6 মাস আগের তোলা ছবি দেখতেছে টিপ। কিন্তু কেন দেখতেছে কিছুই বুঝতে পারছে না। কোথাও কোনো ক্লু তো নিশ্চয় পেয়ে যাবে। আচ্ছা, সরাসরি হিমান্তকে জিজ্ঞেস করলে কেমন হয়? না না, হিমান্ত যা রেগে আছে। হঠাৎ গ্যালারির একটা ছবিতে চোখ যায় টিপের। তড়িঘড়ি করে ছবিটা ক্লিক করে। এমন সময় টিপ গ্যালারিতে ছবি ক্লিক করার সাথে সাথে মোবাইলটা অফ হয়ে যায়। উফ অফ, এখনই এটা হওয়ার ছিল। টিপ মোবাইলটা চার্জে বসিয়ে বেডের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একদিন দুজনে এক বালিশে ঘুমাতাম আষ্টেপিষ্টে জড়িয়ে, আর আজ দুজন দুই রুমে। হিমান্ত আমার মুখও দেখতে চায় না। আচ্ছা, আমি মাকে ফোন দিয়ে কথা বললে মা নিশ্চয় আমাকে এখান থেকে নিয়ে যাবে। তারা আমাকে ক্ষমা করে দেবে নিশ্চয়। আজ 2 দিন হলো, অথচ 2 দিনে হিমান্ত একবারও আমার দিকে চোখ তুলে তাকায়নি।
কার সাথে বিশ্বাস করে সংসার গড়েছি আমি। বিয়ের আগে সৌমিক নামে একটা ছেলে আমাকে খুব ভালোবাসত, বাবাকে ভয় পেত, তবুও আমার কলেজের সামনে যেত আমাকে দেখতে। প্রায় সময়ই আমার সাথে পথে দেখা হতো, মুচকি হাসি দিত আমাকে দেখলেই। আমার ছোট বোনের সাথেও ওর কথা হতো। কিন্তু তারপর আর কি, বিয়ে হয়ে গেল হিমান্তের সাথে। হিমান্তের বাবা ভালো মানুষ, বাড়ির অবস্থা ভালো, হিমান্ত তখন ভালো জব করে, এটা দেখে আমার বাবার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু কি একটা কারণে বিয়েটা হবে না এমন পরিস্থিতির সৃষ্টি হল। কিন্তু হিমান্ত আর আমি দুজন দুজনকে পছন্দ করে ফেলেছিলাম, রোজ কথা হতো হিমান্তের সাথে। তারপর থেকে আমাদের শেয়ারিং কেয়ারিং ভালোলাগা ভালোবাসা, অবশেষে বিয়ে। আর এখন ডিভোর্স পর্যন্ত এসেছে। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। আমিও পারিনি, মা আমার অনেক কষ্ট পেয়েছে, আমি তাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি যা ক্ষমার অযোগ্য। হয়তো তারা আমার ভালোর জন্যই সব করেও, কিন্তু আমাদের জীবনে কিছু পরিস্থিতি চলে আসে যখন আমাদের বিবেক লোপ পায়, তখন ভুল সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না, বেশিরভাগ সময়ই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। পরে সেই মাসুলটা দিতে হয়। চোখের এই দুদিনে কোনো রেস্ট দেইনি, পাতা অসম্ভব রকম ফুলে গেছে। এখন আর চোখ থেকে পানিও পড়ে না। শুধু মাঝে মাঝে যন্ত্রণায় বুকটা ফেটে যায়, সহ্য করতে পারি না যে। বিকেলে চেকআপ করাতে গেলাম রিসাকে সাথে নিয়ে, আর হিমান্ত হয়তো তার ত্রিনাকে নিয়ে ব্যস্ত সময় পার করছে। আল্ট্রাসাউন্ডও করানো হয়েছে। রিপোর্টের জন্য বসে আছি অপেক্ষা করে। পেটে হাত দিয়ে ফিল করছি, আমার পেটের মধ্যে বেড়ে উঠছে আরও একটি প্রাণ। কত মধুর একটা অনুভূতি। হাসপাতালে অনেকেই চেকআপ করাতে আসে, কারো স্বামী আসে সাথে, কারো শাশুড়ি। হা হা, আমারই কপাল, ভাগ্যে কোনোটাই জুটল না। আজ যদি মা বাবাকে কষ্ট না দিতাম, তাহলে তারা আজ আমার পাশে থাকত। তারা তো মনে হয় জানেই না তাদের ঘরে ছোট অতিথি আসছে। আম্মু শুনলে কত খুশি হতো। চোখ জ্বালাপোড়া করছে, তাই চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবছি। রিসা রিপোর্ট নিয়ে এলে ডাক্তারের কাছে গেলাম। মহিলা ডাক্তার আমাকে বুঝালো, আমার বেবির পজিশন নাকি ঠিক নাই, আর বারবার আমার হাজবেন্ড কোথায় আশকো করছিল। মিসেস হিমান্ত আপনার হাজবেন্ডকে নিয়ে আসবেন এরপর থেকে চেকআপে। আর আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ, প্রেশার লো, তারপর আবার খাওয়া দাওয়া করেন না ঠিকমতো, আগের চেকআপে বলে দিয়েছিলাম আপনার হাজবেন্ডকে। তখন তো রিপোর্ট ভালোই ছিল। যাই হোক, আমি আবারও বলে দিব আপনার হাজবেন্ডকে আসতে বলবেন একদিন। জি ম্যাম, আসলে আমার কিছু খেলেই বমি হয়, আর মাথা ব্যথায় চোখে ঝাপসা দেখি। আপনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, এজন্য এমন হচ্ছে, এমন হলে বাচ্চা মা দুজনেই বিপদে পড়বেন। আজকে থেকে বেশি পরিমাণে খাবার খাবেন। একজন স্বাভাবিক মানুষ যে পরিমাণ খাবার খেতে পারে, একজন প্রেগন্যান্ট মা তার থেকে ডাবল খাবার খেতে পারবে। আর 4,500,000 ক্যালোরি আপনার খেতে হবে, বমি হলে তারপরও খাবেন, না হলে বাচ্চা প্রিম্যাচিউর হবে। দ্রো এই কথাগুলো শুধু গল্পের জন্য নয়, প্রত্যেকটা গর্ভবতী মহিলাদের এটা মেনে চলা উচিত। তাই আপনাদের মা বোন প্রেগন্যান্ট হলে আগেই তাদের সতর্ক করবেন, কারণ একজন মা ও শিশু দুজনই ঝুঁকিতে থাকে। এমনকি শিশুর মৃত্যু হবার আরও একটি কারণ ডেঞ্জার সাইন হল খাবারে অনিয়ম আর চোখে ঝাপসা দেখা। এসব প্রত্যেক মানুষের সাধারণ জ্ঞান হিসেবে জেনে রাখা উচিত, আর বারবার চেকআপ করে বেবির কন্ডিশন দেখা উচিত, খারাপ কিছু হলে যাতে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সুস্থ মা ও সুস্থ শিশু কামনায় আপনার আমার সতর্ক হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে খেয়াল রাখব সবকিছু। আচ্ছা আসুন, আর সাবধানে চলাফেরা করুন। রিসাকে নিয়ে বাড়ি এলো টিপ। বাচ্চার কন্ডিশন ভালো না, আমাকে বেশি করে খেতে হবে।
মাগরিবের আজান হচ্ছে, টিপ অজু করে নামাজ পড়তে বসল, অনেকক্ষণ জায়নামাজে বসেছিল, শুদ্ধ মনে নিজের আর বাচ্চার সুস্থতা চেয়ে আল্লাহর বরাবর দোয়া চাইল। আর সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনা করলে। বিপদে ধৈর্য ধারণ করতে হয়, তা না হলে মানুষ হতাশ হয়ে যে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলে। টিপের দিনকাল এখন আগের থেকে ভালোই কাটে, সারাদিন একা গেস্টরুমে পড়ে থাকে, হিমান্ত তার দুনিয়ায় ব্যস্ত সময় পার করে। দুজনের দেখা হলেও কেউ কারো সাথে কথা বলে না। হিমান্তেরও কেমন যেন খারাপ লাগে, কথা বলতে চেয়েও অপরাধ বোধ থেকে পিছিয়ে পড়ে। প্রতিদিন নিয়ম করে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কাটিয়ে দেয় হিমান্ত, বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকে, সিগারেট, অ্যালকোহল এসবও খেতে শুরু করে। রাজনীতির সাথে জড়িয়ে পড়ে হিমান্ত বেপথে চলে যাওয়ার জোগাড়। কিন্তু টিপকে উকি দিয়েও দেখে না বেঁচে আছে নাকি মরে গেছে। টিপ শুধু নামাজে বসে মোনাজাতে কান্না করে যায়, আল্লাহ নিশ্চয় এর সমাধান দিবেন। দেখতে দেখতে ৩ মাস চলে যায়। হিমান্ত সারাদিন হাসি খুশিতে মত্ত, রাত করে বাড়ি ফেরে, তার যে অনাগত সন্তানের পৃথিবীতে আসার সময় হয়েছে সেটা সে ভুলে যায়। হিমিকা নামে জিএফের সাথে তার প্রেমালাপ ভালোই চলছে। তাদের পরিবারও কিছু বলে না, সবাই জানে হিমান্ত বিবাহিত, তবুও আশকারা দিতে থাকে। টিপ নিজের যত্ন নিজে নেয়, রিশা তাকে সাহায্য করে। মেয়েটা বড্ড ভালো, সেই প্রথম থেকে ওর পাশে আছে। ৮ মাস ও শেষের পথে, এখন আর টিপ কোথাও একা একা হাঁটতে পারে না। 2 পা হাঁটলেই বসে পড়ে, পেট অনেক ভারী হয়ে গেছে। মনে হচ্ছে যেন কতগুলো বেবি আছে। যখন তখন ঘুম ভাঙ্গে ওদের কিক দেয়। একটা সন্তান মা কত কষ্ট করে পৃথিবীতে আনে, এটা যদি কোনো সন্তান বুঝত তাহলে মাকে মাথায় তুলে রাখত। কিন্তু আমরা কুলাঙ্গার সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। হায়রে মানুষ। টিপ রিশাকে নিয়ে আরও একদিন চেকআপে যায়, বাবুর নড়াচড়া এখন ভালোই আছে। সব রিপোর্ট নরমাল, কিন্তু টিপের মানসিকতা খুবই খারাপ। মানসিক দিক দিয়ে টিপ খুব ফুরবল। যে সময় সবার পাশে থাকার কথা, সে সময় তার পাশে কেউ নেই, বাস্তবতা কত কঠিন। চেকআপ করে ফেরার সময় টিপ ত্রিনা মেয়েটাকে দেখতে পায়। ত্রিনা পেছনে থেকে টিপকে দেখে ডাক দেয়, আরে ভাবি, আপনি হাসপাতালে চেকআপ করাতে আসছেন বুঝি? আপনাকে তো চিনলাম না। আমি ত্রিনা, আমি আয়ানাকে চিনি, হিমান্ত ভাইয়ের বউ আপনি। ভাইয়া একদিন অফিসে আপনার ছবি দেখিয়েছিল। টিপ মনে মনে ভাবে এই তাহলে ত্রিনা। আচ্ছা, আমার মাঝে কি নেই যা এই ত্রিনার মাঝে আছে? ভাবি, আমার নাম্বার রাখুন, যোগাযোগ করতে মন চাইলে ফোন দিন। আর ভালোই হলো আপনাকে সামনে পেয়ে। আচ্ছা, হিমান্ত আপনার খুব যত্ন করে তাই না ভাবি? বড্ড কেয়ারিং ছেলেটা। টিপ, আচ্ছা আসি, আমার নাম্বারটা রাখেন, কোনো প্রয়োজনে আসতে পারে। ওকে। আচ্ছা ভাবি, বাবু হলে জানাবেন, কিন্তু ছেলে বাবু নাকি মেয়ে বাবু? আমি কিন্তু দেখতে আসব। আর হিমান্তকে ধরব, ট্রিট তো চাইই চাই। বেচারা এতদিন এই সুখবরটা লুকিয়ে রাখল আমাদের থেকে। ওর তো আজ বেহাল অবস্থা করব, হেসে হেসে বলল ত্রিনা। আসি, আমার খারাপ লাগছে। ওকে ভাবি, কিছু মনে করবেন না, মজা করলাম। আমিও আসছি হাসপাতালে একটা কাজে। অন্যদিন শুনব রিসা। চলো। কথা শেষ করতে না দিয়েই টিপ চলে এলো, আর ত্রিনা হা করে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। যাক, হিমান্তকে আজ চেপে ধরব, মিষ্টি খাওয়ানোর কথা বলে হাসছে ত্রিনা। মেয়েটা খুবই ভালো আর সহজ সরল মাইন্ডের, হাসি খুশি থাকে সব সময়। টিপ ত্রিনাকে সহ্য করতে পারছিল না। এই সেই মেয়ে যার জন্য আজ এই অবস্থা হয়েছে টিপের। খুব কান্না পাচ্ছে টিপের। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না টিপ।
মাঝে মাঝে ইচ্ছে করছে মরে যেতে। সামনের মাসের ২০ তারিখে ডেট ডেলিভারির। টিপের বাবু পৃথিবীতে আসবে কিন্তু কেউ জানে না। কারো মনে কোনো আনন্দ নেই, কেউ আদর করে খাইয়ে দেয় না টিপকে। কেউ ছোট অতিথির জন্য নতুন কাঁথা সিলায় না। কেউ বলে না বৌমা এটা করো না। কেউ বলে না তুমি এটা খাও, শুধু কাজের মেয়েটা ওর খেয়াল রাখে। রাতে ওর কাছেই থাকে, হিমান্তর অবশ্য তাতে কোনো মাথা ব্যথা নাই। হিমিকার সাথে তার রিলেশন ভালোই চলছে। রাতে টিপ রুম অন্ধকার করে শুয়ে আছে। হিমান্ত অফিস থেকে ফিরেই গেস্টরুমে যায় টিপের কাছে। টিপ টিপ করে চেঁচাতে থাকে। টিপ খুশি হয়ে রুমের লাইট জ্বালায়। হিমান্তকে দেখে টিপ খুব খুশি হয়। নিশ্চয় আজ হিমান্ত বলবে টিপ তুমি আলাদা কেন থাকো, চলো আমরা আবার দুজন একসাথে নতুন জীবন শুরু করি। আমি, তুমি আর আমাদের অনাগত সন্তানকে নিয়ে নতুন জীবন বাঁধি। টিপ কষ্ট করে উঠে বসে। হিমান্ত টিপের কাছে গিয়ে ঠাসস করে টিপকে একটা চড় মারে। টিপ বেড শক্ত করে ধরে ফেলে, পড়তে গিয়েও পড়ে না, বিছানা থেকে পড়ে গেলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাবতেই ভয় আঁতকে ওঠে টিপ। সাথে হিমান্তের দিকে তাকিয়ে আছে ছলছল চোখে। হিমান্তু তুমি মারলে আমাকে? গলা জড়িয়ে আসে কান্নায়। হিমান্ত, তোর মতো মেয়েকে তো গলা টিপে মেরে ফেলা উচিত। এই তুই আমাকে কবে শান্তি দিবি বল? তোর জন্য আমি অফিসেও শান্তি পাই না। তুই ত্রিনাকে কি বলেছিস? হা বল কি বলেছিস? জোর চুলের মুঠি ধরে চিল্লিয়ে বলে। টিপাহহ হিমান্ত ছাড়ো আমাকে। ছাড়ো বলছি, জোরে চিল্লিয়ে। আমি কিছুই বলিনি, তোমার পীড়িতের বান্ধবী নিজেই বলেছে আমাকে। তুমি আজ ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলছ। এজন্যই আমি সবাইকে ছেড়ে তোমার হাত ধরে এসেছিলাম। মেরে ফেলো গলা টিপে আমাকে, আমি বাঁচতে চাই না মেরে ফেলো, কেঁদে দেয় টিপ। কি আছে আর এই জীবনে? যেখানে স্বামীর ভালোবাসাই নাই সেখানে থাকার চেয়ে মরা অনেক ভালো। রিসা দূর থেকে দেখে কিন্তু সাহস পায় না কাছে আসার। ওর খুব কষ্ট হচ্ছে টিপকে এভাবে দেখে, বড়লোক বাড়ির মেয়ে, আজ কি অবস্থা তার। হিমান্তের হঠাৎ ফোন আসে, আননোন নাম্বারে। হিমান্ত টিপকে কিছু না বলেই কল রিসিভ করে রুম থেকে চলে আসে। হ্যালো। হ্যালো, কে আপনি? আমি সৌমিক। কাকে চাই? আসলে এখানে টিপ না মানে টিপ। টিপের কথা শুনেই মেজাজটা বিগড়ে যায় হিমান্তের। হিমিকা তাহলে ঠিকই বলেছিল, এখানে কোনো টিপ থাকে না। রং নাম্বারে ফোন দিয়েছেন। হ্যালো হ্যালো শুনুন, আমি জরুরি বলার আগেই ফোন কেটে দেয় হিমান্ত। টিপকে আর সহ্য হচ্ছে না ওর, প্রেগন্যান্ট না হলে এতক্ষণে বাড়ি ছাড়া করত। কিন্তু 6 মাস অপেক্ষা করতে হবে। টিপ অঝরে কাঁদছে, আগে কেন দিন যে হিমান্ত আমার গায়ে হাত তোলেনি, আজ সেই হিমান্ত আমার গায়ে হাত পর্যন্ত তুলল। কার জন্য থাকবো আমি, কার মুখ চেয়ে থাকব? আর 1 মাস কষ্ট করে থাকতে হবে, আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? ওর জন্য আমাকে বাঁচতেই হবে। ওর তো কোনো দোষ নাই, ও কেন শাস্তি পাবে? আমার সন্তান ও আমার পরিচয় বাঁচবে। বাবা না থাকলে কি বাচ্চারা বাঁচে না? মায়ের পরিচয় বাঁচবে ও। হিমান্ত রাগে জ্বলছে, চোখ লাল হয়ে আছে। সৌমিক ফোন কাটার পর ভাবতেছে টিপের কোনো খবর 2 বছরে পায়নি, মেয়েটা কেমন আছে কে জানে। টিপের বাড়ির কেউ জানে না টিপের খবর। মন বলছে টিপ ভালো নেই, কত কষ্ট করে একটা নাম্বার জোগাড় করলাম, কিন্তু মনে হচ্ছে টিপের হাজবেন্ড, আমি যে করে হোক টিপকে খুঁজে বের করবই। আমার টিপ কষ্টে আছে, আমার মন বলছে। টিপ তুমি কেন এমন করলে বলো,
আমি কোনোদিন ভাবিনি তুমি এমনটা করবে। কত ভালোবাসছি তোমায়, তোমার সুখের কথা ভেবেই আমি নিজেকে বুঝো দিয়েছি। কিন্তু যদি জানতে পারি তুমি কষ্টে আছো তাহলে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব, কোনো শক্তি নেই আটকাবে আমাকে। আপনি তুমি আর কেঁদো না, তুমি তোমার মায়ের কাছে চলে যাও আপু, দেখো তারা তোমাকে ফেলে দিবে না। তারা তোমাকে ভালোবাসে, কিন্তু একটু অভিমান করছে, দেখবা ঠিক তোমাকে ক্ষমা করে দিবে। রিসা আমি কোনো মুখ নিয়ে যাব বলো, আমি যে সব রাস্তা বন্ধ করে দিয়েছি নিজে হাতে। টিপ নামাজে বসে যায়, আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, কবে এই সমস্যার সমাধান হবে। টিপ শুধু বাচ্চার জন্যই এত কষ্ট সহ্য করে যাচ্ছে। টিপ সন্তানের মুখ চেয়ে সব মায়েরাই মৃত্যুও সহ্য করে নিতে পারে, মা এমনই একজন। কিন্তু অভাগা সন্তান তা বুঝে না। এখন টিপের প্রতিটা দিন কাটে যায় না মাঝে, সকাল বিকাল পড়ে থাকে অন্ধকারে, দেখতে দেখতে একটা দিন যাচ্ছে, টিপের অসুস্থতা আরও বেড়ে চলছে। হিমান্ত বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে হিমিকার সাথে। রিসা ভয় ভয় হিমান্তর কাছে যায়। ভাইজান আসব? রিসা, আয় কিছু বলবি? ভাইজান আপনি অনেক অসুস্থ, ডাক্তার আপা বলেছেন তার শারীরিক অবস্থা নাকি ভালো না। আপনিকে বললে আপনি শোনে না, ঠিকমতো খায় না, শুধু কাঁদে মুখ বুঝে, আপনি বললে আপনি ঠিক শুনবে। আর বাচ্চার অবস্থাও নাকি ভালো না। হিমান্ত চুপ করে আছে, সত্যিই তো এতদিন অনেক বাজে ব্যবহার করলেও টিপোর বউ, নিজের সন্তানের কথা কি করে ভুলে গেলাম। রিসা চলে যায়, হিমান্তকে চুপ থাকতে দেখে হিমিকা কল কেটে দেয়। হিমান্ত বসে বসে ভাবছে, তার তো টিপের খেয়াল রাখা উচিত ছিল, ভালোবেসে বিয়ে করে এনেছিল টিপকে। কিন্তু টিপ তার মান রাখেনি। হিমান্ত আস্তে আস্তে গেস্ট রুমে আসে, দ্বিধা কাজ করছে, কি করে কথা বলবে টিপের সাথে। যতই রাগ থাকুক, আর তো 2 মাস সহ্য করতে হবে টিপকে, তারপর আর নয়। টিপকে তার কাজের জন্য শাস্তি পেতেই হবে। হিমান্ত রুমে গিয়ে দেখে টিপ জায়নামাজে শুয়ে আছে। টিপ টিপ ডাক শুনে চুপ করে থাকে। কেন উত্তর দিব না কোনো উত্তর। টিপ সাড়া না পেয়ে হিমান্ত ভেতরে যায়। টিপ রুমে চলো। কার রুম? কোথায় যাব? আমাদের রুম, আমি বেশি কথা বলা পছন্দ করি না। রুমে চলো টিপ। চলে যান আপনি, আমার রুম এটাই, আমার জায়গায় আমি আছি। হিমান্ত চলে যায়, কি বলবে ওকে। টিপ চুপ করে শুয়ে আছে, রাত বাড়ছে তার গতিতে। টিপের খাওয়ার কোনো হুঁশ নেই, সে শুয়ে শুয়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছে। ভালোবাসা কেন এমন হয়? সবকিছু নিমিষেই পাল্টে যায়। হিমান্ত খাবার টেবিলে বসে আছে, আজকে কেন যেন গলা দিয়ে খাবার নামছে না। মনটা বড্ড বিষণ্ণ লাগছে, অপরাধবোধ কাজ করছে। রিসা কই তুই? জি ভাইজান, ডেকেছেন আমায়? টিপ খেয়েছে রাতে? না, বলছে খাবে না। ওর খাবারটা আমার রুমে রেখে আয়, আমি আসতেছি। আচ্ছা ভাইজান। রিসা খুশি হয়ে খাবার নিয়ে যায়। এবার বুঝি মেয়েটা একটু সুখের মুখ দেখবে। আল্লাহ, তুমি আপুমনির মুখের দিকে তাকিয়েছ, ভাইজানের মনটা নরম করে দিয়েছ। হিমান্ত উঠে টিপের কাছে যায়, টিপ উল্টো ঘুরে শুয়ে আছে। মা বাবাকে বড্ড মিস করছে যে। হিমান্ত রুমে গিয়ে চুপচাপ টিপের সামনে গিয়ে দাঁড়ায়। টিপ টেরও পায়নি হিমান্ত রুমে এসেছে। হিমান্ত টিপকে হঠাৎই কোলে তুলে নেয়। টিপ আচমকা ভয় পেয়ে যায়, ওমাগো বলে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলে। হিমান্ত মুচকি হেসে টিপকে নিয়ে রুম থেকে বের হয়। টিপ লাফাচ্ছে, হিমান্ত ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? হিমান্ত কোনো কথা না বলে সোজা টিপকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়।
টিপ হিমান্তের শক্তির সাথে পেরে উঠছে না। হিমান্তের শক্তির সাথে পেরে উঠছে না টিপ। হিমান্ত খুব সাবধানে টিপকে শক্ত করে ধরে উপরে নিয়ে গেল। আর যাই করুক, তার এখন তার সন্তানের কথা মাথায় রেখে টিপের যত্ন নেওয়া উচিত। সবাই যত দোষী করুক, একটা সন্তানের প্রতি সবারই দায়িত্ব থাকে, কারণ সন্তান তো কোনো অপরাধ করেনি। টিপকে হিমান্ত বিছানায় বসিয়ে দেয়। যতদিন আমার কাছে থাকবি ততদিন আমার কথা মতো চলবি, মনে থাকে যেন। টিপ হিমান্তর মুখের দিকে তাকিয়ে আছে। হিমান্তের আজকে কি হয়েছে কে জানে। হিমান্ত কার সাথে যেন ফোনে কথা বলছে। টিপ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। ইদানিং শরীর মন কোনোটাই ভালো যায় না, মাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। টিপ নামার চেষ্টা করে একা একা। হিমান্ত টিপের দিকে রাগী চোখে তাকালে টিপ আবার চুপ হয়ে যায়। ঈশ্বস এখন ভালোবাসা উপরে পড়ছে। এতদিন কোথায় ছিল? করব না কিছু কথা মতো, শুনব না তোমার কথা। কে হও তুমি আমার? বড্ড অভিমানে মুখ ফিরিয়ে থাকলেও ভালোবাসা তো কমে না। মনে মনে কোথাও ঠোঁটের কোণে একটু মুচকি হাসি, সাথে তৃপ্তি পেয়ে কষ্টটাকে দূরে রেখে ভালোবাসার মানুষকে ক্ষমা করে দেওয়া, তার শত ভুলকেও যেন পাশে ঠেলে গতদিনের থেকেও ভালোবাসি আরও বেশি। সব ভুলে আবার প্রিয়জনের হাসিমুখ দেখে তাকে ক্ষমা করে দিই মুহূর্তেই। এটাই তো সত্যিকারের ভালোবাসা। জীবনে ভুল ত্রুটি থাকবেই। জীবনে সবসময় সুখ থাকবে এমনটাও না, আবার সবসময়ই কষ্ট থাকবে এমনও না। জীবনের উত্থানপতন প্রাকৃতিক নিয়মেই ঘটে। হয়তো সেখানে কারো দোষ ত্রুটি থাকে, কম্প্রোমাইজ করেই চলতে হয়। যদি ক্ষমাগুণটাই না থাকত তাহলে মানুষের মধ্যে বিচ্ছেদের পালা বেড়ে যেত। সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, গড়া সহজ। হিমান্ত রুমে এসে খাবারের প্লেটটা হাতে নিয়ে টিপের সামনে বসে আছে, আর টিপ অভিমানে গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে আছে। হিমান্ত খাবার নিজে হাতে টিপকে খাইয়ে দিতে গেলে টিপ সরিয়ে দেয়। টিপ সরি বলছি, যা রাগ পড়ে দেখিও, এখন প্লিজ খেয়ে নাও। টিপ চুপ করে আছে, বলার ভাষা খুঁজে পাচ্ছে না। টিপ ডিভোর্সের তো আরও 2 মাস সময় আছে, এই 2 মাসে আমরা না হয় একসাথেই কাটালাম। টিপ হিমান্তর কথা শুনে ছলছল চোখে হিমান্তের দিকে তাকায়। মনের মাঝে কোথাও একটু আলোর রেখা দেখে হাসি ফুটেছিল, নিমিষেই তা আবার অন্ধকারে রূপ নেয়। এই আধারের কোনো কুল কিনারা পাচ্ছে না টিপ। কোনো মানুষই নির্ভুল নয়, তবে প্রয়োজন সময় মতো শুধরে নেয়া। গল্পটা পড়ে হয়তো আপনাদের হিমান্তের উপরে অনেক রাগ, অনেক খারাপ লাগা তৈরি হয়, কিন্তু একবার নিজের জীবনের দিকে তাকান। আপনার জীবনেও এমন কোনো ভুল আছে যা প্রয়োজন শুধরে নেয়া। তাই ভুলটাকে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই জীবনের ক্লান্তিকর পরিস্থিতি কেটে শান্তি বিরাজ করবে। টিপের চোখের পানি দেখে হিমান্তের বুকটা মোচড় দিয়ে ওঠে। বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব হয়। হয়তো অন্যকে ভালোবাসা বলতে গিয়ে টিপের ভালোবাসার উপলব্ধি করতে পারছে না হিমান্ত। বুঝতে পারবে একদিন, সেদিন অনেকটা দেরি না হয়ে যায়। হিমান্ত টিপের চোখের পানি মুছে দেয়, সব ভুলে ভাবে সংসার ধর্মের কাছে হিমিকা নামের ভালোবাসা কিছুই না। সংসার সন্তান একজন পুরুষের জীবনের সবথেকে বড় দায়িত্ব। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ তার নিজ জায়গা থেকে সরে যায়। টিপ এবার আর কান্না ধরে রাখতে পারে না। হিমান্তের বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কাঁদতে থাকে। হ্যাঁ, এটাই আমার সেই চেনা হিমান্ত। আমি তাকেই ভালোবেসে ঘর ছেড়েছি। হিমান্ত বড্ড দোটানায় ভুগছে। টিপের চোখে ও যেটা দেখে সেটা সত্যিকারের ভালোবাসা, কিন্তু টিপের অতীত, টিপের রিলেশন যদি এখনও কন্টিনিউ থাকে তাহলে টিপ আমায় ধোঁকা দিচ্ছে। আগে আমাকে বের করতে হবে কোনটা সত্যি। টিপ শান্তিতে হিমান্তের বুকে মাথা রেখে চুপ করে আছে। টিপ খেতে হবে তো তোমায়। খাবো না আমি, আমায় যে ভালোবাসে না তাকে আমার কথা ভাবতে হবে না। অভিমানী সুরে কথাটা বলল টিপ। তাহলে তোমায় কে ভালোবাসে?
সৌমিক। টিপ সৌমিকের কথা শুনে চোখ তুলে তাকায় হিমান্তের দিকে। হিমান্ত আর কিছু না বলে টিপকে খাইয়ে দেয়। টিপও ছোট বাচ্চাদের মতো করে খেতে থাকে। আজকে পরম শান্তিতে তৃপ্তি নিয়ে খেলো টিপ, কতদিন পর একটু শান্তি লাগছে। হিমান্ত ভাবতে থাকে। টিপ খেয়ে শুয়ে পড়ে। আজকে টিপ বিছানায় মাথা রাখার সাথে সাথেই রাজ্যের ঘুম চোখে ভার করে বসে। এতদিনের ঘুম সব একদিনে এসেছে। চোখের পাতা টেনেও মেলতে পারছে না টিপ। এত ঘুম আসছে কেন বুঝতে পারছে না, টিপ ঘুমিয়ে কাদা হয়ে গেছে। হিমান্ত টিপের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর টিপের মাথাটা নিজের বুকের উপর রেখে জড়িয়ে থাকে। টিপের সাথে ভালোবাসার মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। টিপের পেটে হাত দেয় হিমান্ত, অনুভব করে প্রতিদিনের মতো এখানে তার অনাগত সন্তান বেড়ে উঠছে। মাফ করে দিস বাবু, তোর পাপা তোর মাম্মিকে অনেক কষ্ট দিয়েছে। একসময় হিমান্তও ঘুমিয়ে যায়। রাত বাজে 2টা, হিমান্তের ফোন অনবরত বাজছে। হিমান্তের ঘুম ভেঙে যায়, টিপের কোনো হুঁশ নাই। হিমান্ত চেয়ে দেখে হিমিকা, আচ্ছা মেয়েটাকে কি বলবো এখন, নিজের দোষে জড়িয়েছি বিপদে। ফোন রিসিভ করতেই ওপাশে কর্কশ কণ্ঠে ঝাড়ি দিয়ে ওঠে হিমিকা। বউকে নিয়ে সুখেই আছো, আমাকে ভুলে গেলা কেন হিম? আমি কি দোষ করেছিলাম হিম? হিমি তুমি এসব কি বলছো পাগলের মতো? আর তুমি কি দোষ করেছ? আমি কি বলেছি তোমাকে? তাহলে তুমি কালই আসবে আমার বাসায়, আমি তোমাকে সশরীরে দেখতে চাই। হিমি আমি পারবো না, আমার কাজ আছে, আর সময় পাই না আমি, এখন রাখছি, কালকে কথা বলবো। নিশ্চয় বউ পাশে তোমার, তাই তাকে শোনাচ্ছ তাই না? তুমি তো আমাকে ভালোবাসো হিম, কেন এমন করছো? আমি কিন্তু সুইসাইড করব। তুমি তোমার নাম লিখে যাব। উফ হিমি স্টপ, পাগলামি শুরু করছো কেন? কালকে কথা হবে, রাখছি এখন। হিমান্ত ফোন রেখে চিন্তায় পড়ে যায়, মেয়েটা এমন কেন বুঝি না। চোখে অন্ধকার দেখছে হিমান্ত। কি করবে সে, কিভাবে এই দোটানা থেকে বেরিয়ে আসবে? যে ভুলটা নিজের হাতে গড়া, সেটা এখন নিজেকেই ঠিক করতে হবে। সকালে আজান দেয়, ফজরের আজানের ধ্বনিতে মুখরিত সকাল। টিপের ঘুম ভেঙে যায়, অভ্যাস হয়ে গেছে এখন। তাকিয়ে দেখে এখনো হিমান্তের বুকের উপর ওর মাথা, হিমান্ত ঘুমিয়ে আছে ওর দিকে ফিরে। বড্ড মায়াবী লাগছে তার মুখটা। টিপ হিমান্তের কপালে ফু দেয়, হিমান্তর সিল্কি চুলগুলো উড়ে চোখে পড়ে। আগে কত দুষ্টুমি করে হিমান্তের ঘুম ভাঙাত, ভাবতেই টিপের মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। হিমান্তের কানের কাছে গিয়ে টিপের চুল দিয়ে সুরসুরি দিতে থাকে। হিমান্ত ঘুমের মধ্য নড়েচড়ে ওঠে। টিপ আরও বেশি করে জ্বালায়। হিমান্ত এবার চোখ মেলে তাকায়, টিপপপ কি হচ্ছে, ঘুমুতে দাও। হিমান্ত আবার ঘুমিয়ে পড়ে। টিপ এবার মুচকি হেসে পেট চেপে ধরে জোরে আহোহ করে ওঠে। হিমান্ত ধরফরিয়ে উঠে বসে, কি হয়েছে টিপ? দিশেহারা হয়ে যায় হিমান্ত। ব্যথা করছে খুব। টিপ কোথায় ব্যথা করছে তাকাও আমায় বলো। টিপ এক চোখ মেলে তাকিয়ে আবার বন্ধ করে হিমান্তকে জড়িয়ে ধরে। হিমান্ত এবার বুঝতে পারে এটা টিপের দুষ্টুমি। মুচকি হেসে সেও টিপকে জড়িয়ে ধরে, ভালোবাসাটা যেন পূর্ণতা পায় দুজনের মনে। ভালোবাসায় মান অভিমান আরও বেশি করে আসুক, যদি সেটা দূরে নয় কাছে নিয়ে আসে, আরও কাছে যেখানে সুখের দেখা মেলে। আমি 1000 বার মরতে চাই তোমার হাতে, তবুও ভালোবাসতে চাই ঠিক গতকালের থেকেও বেশি। ভালোবাসার জন্যই ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো বলেই ভালোবাসি। এবার হিমান্ত টিপের কানের কাছে মুখ নিয়ে বলে, টিপ হয়েছে দুষ্টুমি, এবার ওঠো। আগে চলো দুজনে নামাজ পড়ে বেবির জন্য দোয়া করি। ঘুমাবো আমি, তুমি যাও।
আমাকে হেল্প কে করবে শুনি, আমি একা হাঁটতে পারি না, ওকে আমি রিসাকে ডাকি। রিসা উম্মম উম্মম ছাড়ো আমাকে। হিমান্ত মুখ চেপে ধরে টিপের। কোনো কথা না, চলো। টিপকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় হিমান্ত। দুজনে অজু করে আসে, তারপর দুজন একসাথে নামাজ পড়ে। টিপ মনে মনে ভাবে, আজকের সুখের মুহূর্তের বিনিময়ে তুমি বিচ্ছেদ চাইলেও আমি কষ্ট পাব না। মেয়েরা বোধহয় এমনই হয়, একটুতেই তারা খুশি হয়ে যায়। কিন্তু অভাগা পুরুষ মানুষগুলো বুঝতেও চায় না এই ছোট ছোট ভালোবাসাগুলোই বাঁচিয়ে রাখে আমাদের প্রতিটা স্বামী ভক্ত স্ত্রীকে। সাজ, অলংকার নয়, একটা চকলেট, আচার, আইসক্রিমেই ভালোবাসা খুঁজে নেয় তারা। দিনভর দূরে থেকেও রাতে একটা গোলাপ পেলে সব অভিমান ভুলে খোপায় গুজে দিতে বলা হয় আহ্লাদি কণ্ঠে। দিন শেষে বেঁচে থাকুক ভালোবাসা এভাবেই। সকালটা খুব সুন্দর, প্রকৃতি যেন টিপের খুশিতে আত্মহারা হয়ে আনন্দ উল্লাস করছে। সূর্যি মামা আজ হাসি হাসি মুখে টিপের গায়ে আছড়ে পড়ে ভালোবাসা মেখে দিচ্ছে। টিপ উপভোগ করছে জীবনের সুখময় সকাল। কিন্তু এই সুখ সইবে তো টিপের কপালে, নাকি এর থেকে বড় কোনো ঝড় আসতে চলেছে? কলিং বেল বাজানোর শব্দে টিপের ধ্যান ভাঙ্গে। কে এলো এখন? হিমান্ত অফিসে চলে গেছে। টিপ চিন্তায় পড়ে যায়, কে হতে পারে? অজানা একটা ভয় কাজ করে মনে। কিন্তু তবুও নিজেকে সান্ত্বনা দেয়, যা হবে ভালোই হবে। রিসা গিয়ে দরজা খুলে দেয়। এত দেরি কেন হয় দরজা খুলতে? হনহন করে মেয়েটা ঢুকে পড়ে রিসাকে ঠেলে। রিসা হা করে তাকিয়ে থাকে কি সব হচ্ছে। চেঁচামেচি করা শুরু করে মেয়েটা। টিপ চেঁচামেচি শুনে উঠে দাঁড়ায়। তারপর রিসাকে ডাক দেয়। ততক্ষণে চলবে।